মাদকের হাত ধরে নিজেকে আর শেষ নয়, নয় মৃত্যুকে আলিঙ্গন, হে জীবন এসো আলোর পথে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, সকলেই ফরিদ স্যার নামে আমাদের এলাকা পর্যন্ত সবাই জানে। আমাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে যার অস্তিত্ব আমাদের না থাকলে মনে হয় যে অপূর্ণ রয়ে গেছে। কবির ভাষায় বলতে গেলে যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ, সেই আমাদের জনাব ফরিদ স্যার, মহাপরিচালক ন্যাপ। উপস্থিত আছেন জনাব অমিত রায়, সাধারণ সম্পাদক প্রেস ক্লাব ময়মনসিংহ। উপস্থিত আছেন গোলাম মুস্তফা ভাই, উনি সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, আমি যদি ভুল না করে থাকি, সাংবাদিক ইউনিয়নের। মাহবুব ভাই আপনাদের সকলের পরিচিত, এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন 31তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাদক বিষয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো এবং শিক্ষকদের করণীয় এই জন্যই আপনারা জানবেন, কারণ আপনাদের মাধ্যমেই একজন শিক্ষক তারা তাদের স্ব জায়গায় ভূমিকা রাখতে পারে। আমি প্রথমেই যদি বলি মাদক কি। মাদকদ্রব্য হচ্ছে প্রাকৃতিক অথবা কৃত্রিম উপায়ে তৈরি এমন কোনো ভেষজ বা রাসায়নিক দ্রব্য যার চিকিৎসা বহির্ভূত ব্যবহার, আমি আবারও বলছি, যার চিকিৎসা বহির্ভূত ব্যবহার মানুষের চিন্তা, চেতনা এবং মস্তিষ্কের পরিবর্তন ঘটায় এবং বারবার ব্যবহার করার ফলে ওই দ্রব্যটার প্রতি আসক্তি জন্ম নেয়, এবং একবার আসক্তি জন্ম নেওয়ার পর যদি নির্দিষ্ট সময়ান্তে যদি ওই দ্রব্যটা ব্যবহার না করা হয় তাহলে প্রত্যাহারজনিত উপসর্গ বা উইথড্রল সিনড্রোম দেখা দেয়, এবং এটা গুণগত এবং পরিমাণগত ভাবে বাড়তে থাকে। যেমন অন্যান্য ড্রাগসগুলো একটা অসুখ হলে ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ডোজ কমে যায়, এই মাদকের ডোজটা, এই নার্কোটিক্স ড্রাগসটা ডোজটা গুণগত এবং পরিমাণগত, এটা পরিমাণগতও বাড়তে থাকবে এবং সময়, ডিউরেশন অফ টাইম কমতে থাকবে। এটা হলো মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটু পটভূমি আমি তুলে ধরছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের উপর যে 1972 সালে যে সংবিধান রচিত করা হয়েছিল, সেই সংবিধানের 18-1 অনুচ্ছেদে বলা হয়েছে অংশবিশেষ যে বিশেষত আরোগ্যের প্রয়োজনে বা অন্যবিধ কারণ ছাড়া মদ এবং অন্যান্য মাদক জাতীয় পানীয় এবং স্বাস্থ্য হানিকর ভেষজ সরকার এটা নিষেধ করার জন্য কার্যকর ভূমিকা পালন করবে। জাতিসংঘের যে কনভেনশন 1990 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এটা হয়েছিল, এবং 1990 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয়েছে। এবং সবচেয়ে আরেকটি বিষয় যে আন্তর্জাতিকভাবেও মাদকের একটা আছে, সেটা হলো 1961 সালে সিঙ্গেল কনভেনশন হয়েছিল, সিঙ্গেল কনভেনশন অফ নার্কোটিক্স ড্রাগস। 1971 সালে কনভেনশন অফ সাইকোট্রপিক সাবস্টেন্সেস, এবং 1988 সালে ইউএন কনভেনশন এগেইনস্ট ইলিসিট ট্রাফিকিং এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস, এবং যার উপর ভিত্তি করেই এই 1990 সালে ওই শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই এটার একটা জাগরণ হয়, এবং 90 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয়, এবং এই 90 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয়। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান, আমাদের যে 18 সালের যে আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল, সেখানে 3.6 মাদকের বিরুদ্ধে বলা হয়েছিল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তের পুনর্বাসনের জন্য সরকার বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে, এবং রূপকল্প 21 এবং 2021 এবং 41-এ মাদকের বিস্তার রোধ ও মাদকাসক্তি কমিয়ে আনার বিষয়ে কথা বলা হয়েছে, এবং এসডিজির 3.5.1-এ বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা বলা হয়েছে। মাদকদ্রব্য কি আমি এটা আগেই ব্যাখ্যা করেছি। আমাদের প্রচলিত ক্ষতিকর মাদক দ্রব্যগুলো এখানে রয়েছে, আমি অল্প বিস্তর বর্ণনা করব, কারণ এই জিনিসগুলো কেন, এই কতটুকু ক্ষতি, কি ক্ষতি, এই জিনিসগুলো সাধারণ ধারণাটুকু আমাদের থাকা দরকার। আসলে মাদক যে শুরু হয় সিগারেট, এই সিগারেট হলো বলা যায় প্রবেশদ্বার। সিগারেটের ভিতর আছে নিকোটিন, এবং এটা নিয়ে অনেক ব্যঙ্গ রসাত্মক কথা বলে থাকে যে অমুক তো কি বলে 100 বছর বেঁচে ছিল, সে তো সিগারেট খেয়েছে, তার কিছু হয়নি।
কিন্তু বাস্তবতা যদি একজন মানুষ ক্যান্সার হাসপাতালে যায় এবং ক্যান্সার হাসপাতালের 92% রোগী এই সিগারেট এবং তামাক জাতীয় আসক্তি থেকে এটা আসছে, 92%। এবং ওখানে গেলে যে ক্যান্সারের যে কি ভয়াবহ কষ্ট, ওখানে গেলে আমার মনে হয় কেউ সিগারেট মানে ধূমপান করবে এটা বলতে পারবে না। একটা মাদক সবাই বলে যে বিদেশে তো এটা বৈধ, সেটা হলো গাঁজা। মানে এমনও দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ধরেছি, তারা বলতেছে কানাডায় তো মাদক তো বৈধ, আমেরিকায় তো মাদক বৈধ, তো ওখানে তো কিছু বলে না। আমি বললাম ওইটা হলো মানে গাঁজাখুরি কথা। কারণ এই গাঁজার ভিতরে আছে টেট্রাহাইড্রোক্যানাবিনল। এই টেট্রাহাইড্রোক্যানাবিনল আমাদের যে লক্ষ কোটি নিউরন আছে এই নিউরন গুলোকে বিকৃত করে দেয়। এই বিকৃত করে দিলে আমরা স্বাভাবিক যে চিন্তা সেই চিন্তাগুলো করতে পারি না। এই বিকৃত করে দিলে আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়, তার ভিতরে গায়েবী আওয়াজ আসে, সে মনে হয় কারো দ্বারা মানে সে নিয়ন্ত্রিত হচ্ছে। সে মানে স্বাভাবিক একটা মানুষ যে আচরণ করবে সে আচরণ থেকে অনেকটা দূরে চলে যায়। এবং আপনারা দেখবেন পথে ঘাটে অনেক মানুষ উলঙ্গ হয়ে ঘুরছে। এরকম অনেক কেস স্টাডি নিয়ে দেখা গেছে তারা একসময় সুস্থ ছিল, তারপরে তারা গাঁজা সেবন করে এবং এক্সট্রিম পর্যায়ে যাওয়ার পরে পাগল হয়ে গেছে। এবং এই বিভিন্ন এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দেখা যায়, ইভেন মানসিক হাসপাতালে দেখা যায় যে তারা মানে আস্তে আস্তে এই গাঁজা থেকে আস্তে আস্তে পাগল মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বাংলাদেশে এখন সব জায়গায় পৌঁছে গেছে একটা মাদক, সেটা হলো ইয়াবা। ইয়াবার অবস্থা হলো এমন ভয়ানক যে মানে এখন আমার গ্রামের বাড়ি পর্যন্ত একেবারে রিক্সা চালক পর্যন্ত এই ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে, উপরের দিক দেওয়া আছে। এবং এত সুন্দর বিজ্ঞাপন দেয়, রিক্সা চালকরা বিজ্ঞাপন দেয় যে তুমি এটা চালাবা, সারা রাত তুমি রিক্সা চালাবা, কোনো কষ্ট হবে না। রিক্সা চালায় একবার খেয়ে দেখে, আসলে তো এর মূল উপাদানটা অ্যামফিটামিন। অ্যামফিটামিন শরীরের শক্তি উত্তেজনা বৃদ্ধি করবে, তার সাময়িকভাবে সে কার্যকর হবে, কিন্তু একটা সময় ধপাস করে পড়ে যায়। একটা মানুষ উপরের দিকে যদি একটা কিছু ঢিল দেয়, গ্র্যাভিটেশন মানে ল অফ গ্র্যাভিটেশনের জন্য নিচে পড়ে যায়, যেভাবে যত উপরে দেওয়া হয় তত দ্রুত নিচে পড়ে যায়, ঠিক একই রকম ভাবে। তো ওই যে ইয়াবায় যে সাময়িক ভাবে তাকে আমাদের ইয়াবার ফলে আমাদের নিউরোট্রান্সমিটারের ডোপামিন নামে একটা পদার্থ আছে, সেটা নিউরোট্রান্সমিটারের ডোপামিন এটা নিঃসৃত হয়। নিঃসৃত হওয়ার পরে সে পুলক অনুভব করে, আনন্দ অনুভব করে, এবং প্রথমে সে আনন্দ পাওয়ার জন্য সেটা সেবন করে, তারপরে তো উড্ডল দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পরে ওই দ্রব্যটা ব্যবহার না করার ফলে তার প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তখন ওই প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য এটা শুরু হয়। এবং এটা মানে খাওয়ার ফলে এমন একটা অবস্থা হয় যে আস্তে আস্তে সে শুকিয়ে যাবে। একটা মানে যারা একটু বাল্কি তাদের বলা হয় যে তোমরা এটা খাও, তুমি স্লিম হয়ে যাবে। একটা স্বাস্থ্যহানি আর স্লিম তো এক না। একজন মানুষ যদি 80 বছর একটা মহিলা, তার যে স্বাস্থ্য সে স্লিম হতে পারে, আর একজন 20 বছরের নারী তার স্বাস্থ্য মানে স্লিম এক হবে না। তো একটা হলো স্বাস্থ্য হানি, স্বাস্থ্যটা ভেঙে যাবে, কোষগুলো ভেঙে যাবে। এই অ্যামফিটামিন এই কোষগুলো ভেঙে দিয়ে মানে তার খাবারের পরিমাণ কমিয়ে দেয়, সে খেতে পারে না, আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায়। একটা মাদক হেরোইন, মারাত্মক মাদক। অনেকেই বলে থাকে মানে বিভিন্ন নেশার সাথে তুলনা করতে বলে যে এটা হিরোইনের মতো নেশা। হেরোইন এমন মারাত্মক নেশা যে হেরোইনের আয়ুষ্কাল হলো মাত্র 10 বছর। অর্থাৎ কেউ যদি 10 বছর হেরোইন সেবন করে তাহলে 10 বছরের বেশি সাধারণত বাঁচে না। আমার অফিসে একটা ছেলে এসেছিল, খোকন নাম, তারা 18 জন ছেলে একসাথে হেরোইন খাওয়া শুরু করেছিল। 18টা ছেলে মানে 2-3 মাসের মধ্যে। ওই ছেলে বলল যে একমাত্র ওই বেঁচে আছে, আর 17 জন মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো যে একজন মারা গেছে খুব ধনাঢ্য ব্যক্তির ভাগনা। স্যার হয়তো চিনবে, নান্দিনা আনোয়ার হোসেনের স্যার নাম শুনছেন কিনা। উনি নান্দিনা কলেজকে 200 কোটি টাকা দান করেছিল। এমন ধনাঢ্য যে একটা কলেজকে 200 কোটি টাকা দান করেছিল, তার আপন ভাগিনা এই ইয়ের মাধ্যমে চলে যায়। তারপরে বিভিন্ন যেমন ইনজেকশন আছে, কুপিজেসিক, লোপিজেসিক, বুপ্রেনরফাইন গ্রুপের ইনজেকশন, পেথেডিন ইনজেকশন। এই ইনজেকশনের ফলেও আমাদের দেশে দেখা যায় যে গ্যাংগ্রিন তৈরি হয়। আমার নান্দিনা কলেজের এক ভিপি, এক্স ভিপি, তার
ডান পাটা কেটে ফেলতে হয়েছে, এই শুধু এই কি বলে ইনজেক্টিং ড্রাগস ব্যবহার করার কারণে। আমি এখানে এরপরে সবগুলোই আসবে, আমি আরো কিছু বর্ণনা করব। বাংলাদেশের একটা ভীষণ আছে, ভীষণটা হচ্ছে মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া। এই বাংলাদেশ মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সরকার 3টা প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে, অর্থাৎ আমরা 3টা প্রক্রিয়ায় কাজ করছি। একটা হলো মাদকের চাহিদা হ্রাস, অর্থাৎ ডিমান্ড হ্রাস করার ফলে যাতে মাদক যতই আমার সামনে আসুক আমি তো মাদক গ্রহণ করব না, এবং তার জন্য যেন পর্যাপ্ত মানে এই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিভিন্ন অ্যাওয়ারনেসের আয়োজন করা হয়, এবং ক্লাসে শিক্ষকরা যেন তাদের শ্রেণীকক্ষে মাদকের ক্ষতিকর দিকগুলো একটা ছাত্রের সামনে তুলে ধরে ছাত্রদের মাঝে যেন একটা মানে প্রতিযোগিতার সৃষ্টি করে এই মাদকের ক্ষতিকর দিক কে কত ভালো করে বলতে পারে, মানে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারে, বিভিন্ন ডিবেটের আয়োজন করতে পারে, মাদক বিরোধী খেলাধুলার আয়োজন করতে পারে, এবং রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। দ্বিতীয়টা হলো মাদকের সরবরাহ হ্রাস। সরবরাহ হ্রাসের ক্ষেত্রে হয়তো আমরা মনে করতে পারি যে এটা তো শিক্ষকদের ভূমিকা, না, এখানেও শিক্ষকদের ভূমিকা। কারণ যে একটা এলাকায় কে মাদক গ্রহণ করছে, কে মানে এই মাদকাসক্ত মানে এই ইনফরমেশন গুলো অনেক সময় আসে, শিক্ষকদের কাছে আসতে পারে, তারা জানে। যদি আমাদের একটা নাম্বার আছে 01 জি হ্যাঁ 01908888888, ভেরি গুড, ওনার জন্য একটা হাততালি। ধন্যবাদ আপনাকে, আপনি এটা জানেন, অনেকেই হয়তো জানেন না। এই নাম্বারে কল করলে মানে হয়তোবা দ্রুত পদক্ষেপ নেওয়া যায় না, এই জন্যই আমাদের হয়তো আপনি একটা ধরেন ধুবড়ার কথা বলেন, এখান থেকে 50 কিলো দূরে, ওখানে একটা ইনফরমেশন আমাদের পক্ষে সঙ্গে সঙ্গে যাওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু যদি কোনো ইনফরমেশন দেন এটা লিপিবদ্ধ হয়, এটা ডিজি স্যার এটা মানে স্যারের দপ্তরে ইনফরমেশনটা থাকে, এবং এটা ফিডব্যাক আমাদের জানাতে হয় এই জন্য। আর তৃতীয় নাম্বারটা হলো যে মাদকের অপব্যবহার জনিত ক্ষতি হ্রাস, অর্থাৎ যারা মাদকাসক্ত হয়ে গেছে তারা কিন্তু আমাদেরই ভাই, তারা আমাদেরই বন্ধু, আমাদেরই মানুষ, তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত না করে তারা যেন সুস্থ সমাজে ফিরে আসতে পারে, সেই জন্য তাদের চিকিৎসার মাধ্যমে, কিভাবে চিকিৎসা করব এটা একটু পরে আবার আমরা আলোচনা করব, চিকিৎসার মাধ্যমে যেন ফিরিয়ে আনা যায় সেটাও একটা, এই 3টা প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কাজ করে যাচ্ছি। তো এখানে আমি মাদকের কিছু প্রকারভেদের কথা বলেছি, আমি কিছুক্ষণ আগে 2-1টার কথা বললাম, প্যাথিডিন, তারপরে ওপিয়াম উদ্ভিদ, যে কোকেন টোকেন, এগুলো হলো ক শ্রেণীর মাদক, যেগুলোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। খ শ্রেণীর মাদক গাঁজা আছে, তারপরে বিভিন্ন অ্যালকোহলটা খ শ্রেণীর মাদক, এলএসডি আছে। এই এলএসডি একটা মাদক, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড, নতুন একটা মাদক এসেছে, যদিও এটা খ শ্রেণীর। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের কথা শুনেছেন যে গলায় ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালিয়েছে, সে মারা গেছে। এই এলএসডি সেবনের ফলে মানুষের ভিতরে এত হ্যালুসিনেশন হয়, সে যা মনে করে সেটাই, সে নিজেকে একটা মানে দানবীয় চরিত্র মনে করে যে আমি যদি 10 জনকে মেরে ফেলে আমি জাগ্রত করতে পারবো, আমি জীবন দিতে পারবো। সে মনে করে আমি 5 তলায় আছি, 5 তলা থেকে যদি লাফ দেই নিচে পড়ে যাই তাহলে আমি আবার লাফ দিয়ে উঠে পড়তে পারবো। এরকমও দেখা গেছে এলএসডি সেবন করে, মানে এলএসডি সেবনরত অবস্থায় এক মহিলা রান্না করতে গিয়েছে, সেই রান্না করার ফ্রিজ থেকে সে মাংসের পুটলা বের করেছে, এই সময় তার বাচ্চা 11 মাসের একটা বাচ্চা কেঁদে উঠেছে, সে বাচ্চার কাছে গেছে। তারপরে যে ঘটনা ঘটেছে, তার হাজবেন্ড বাসায় এসে দেখে তার বাচ্চার অর্ধেক পড়ে আছে রান্নাঘরে, অর্ধেক মানে ফ্রিজের মধ্যে ঢোকানো, আর অর্ধেক রান্না হয়ে গেছে, নিজের বাচ্চা। এটা হলো, এবং ওই সময়ে তার অন্য কিছু খেয়াল থাকেন, এ হলো এলএসডি। গ শ্রেণীর কিছু মাদক আছে যেগুলো সচরাচর দেখা যায়, ডাক্তাররা ঘুমের ওষুধের ক্ষেত্রেও এটা ব্যবহার করে থাকে, ডায়াজেপাম, অক্সিজিপাম, যে আমরা সিডাক্সিন খাই, সেগুলোও কিন্তু মাদক, সেগুলোও ইচ্ছা মতো খাওয়া যায় না। বিদেশের আমরা তো দেখা যায় ঘুম আসছে না, বিভিন্ন কারণে একটা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। বিদেশে কিন্তু উন্নত দেশগুলোতে যে কোনো ঘুমের ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খায় না। মাদকের শনাক্তকরণ এগুলো দরকার নাই, যেহেতু
আমাদের একটা নতুন একটা মাদক ফেনসিডিল, এটা কাশির সিরাপ হিসেবে চমৎকার একটা কাশির সিরাপ, কিন্তু এর ভিতরে আছে কোডিন ফসফেট। এই কোডিন ফসফেটটা হলো ওপিয়াম উদ্ভূত হলো মাদক। বাংলাদেশে যে মাদক ফেনসিডিল গুলো আসে সেখানে এই কোডিনটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে ৭৫টা ল্যাব বাংলাদেশের সেই সীমান্ত দিয়ে তৈরি করেছিল ইন্ডিয়া, শুধু বাংলাদেশে ফেনসিডিল সাপ্লাইয়ের জন্য। পরবর্তীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সেই ক্ল্যান্ডস্টাইন ল্যাবগুলোকে ধ্বংস করা হয়েছে। এখন কিন্তু ফেনসিডিলের তেমন প্রাদুর্ভাব নাই, তারপরেও আছে, কমে গেছে। কমে যাওয়ার পরেই আমাদের ভিতরে ইয়াবা ঢুকে গেছিল। এটা ফেনসিডিল। হেরোইনের কথা বললাম। এই যে হেরোইন, কত সুন্দর ফুল দেখেন, এটা হলো পপি ফুল। এই পপি গাছ থেকেই এই যে কষটা বের হয়, এই কষটা বিশেষ প্রক্রিয়ায় তুলে নিয়ে তারপরে এটা বিশেষ প্রক্রিয়াটা জাল করে কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথমে হলো আফিম তৈরি করে, আফিম থেকে আবার সেটা হেরোইন, এবং এখান থেকে কিন্তু এই যে পেথিডিনের মতো জীবন রক্ষাকারী ঔষধও কিন্তু এই প্রক্রিয়ায় তৈরি হয়। একটা হলো জীবন বাঁচায়, আর অ্যাবিউজ করলেই যে জীবনের মানে পরিণতি মৃত্যু। এখানে ওই জিনিসগুলোই দেখানো হয়েছে। পাশে এই হলো গাঁজা গাছ। গাঁজা গাছ অনেকটা আমাদের গাঁদা ফুলের মতো। আবার গাঁজা গাছের আপনারা দেখেন নিচে সাইডে যে এইগুলো ঝুলানো আছে, এগুলো দিয়ে গাঁজা বানায়। এবং কয়েকদিন আগে আপনারা টেলিভিশনে সংবাদ দেখেছেন যে টেট্রাহাইড্রোক্যানাবিনল মিশ্রিত একটা মাদক বাংলাদেশে ধরা পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা ধরেছে, আপনারা শুনেছেন কিনা? কুশ। এই তথ্যটা ময়মনসিংহ থেকে আমি দিয়েছিলাম। দেওয়ার পরে সেটা আমি ঢাকার এডি নর্থকে ইনফরমেশনটা দিয়েছি, এবং তারা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেই কোর্স মানে সেটা সিজ করার পরে যার কাছে পাঠানো হয়েছিল, ক্যালিফোর্নিয়া থেকে পাঠানো হয়েছিল, যার কাছে পাঠানো হয়েছিল সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে অ্যারেস্ট করে, এবং সেটা ধরে দেখা যাচ্ছিল যে একটা বিশাল চক্র যে নতুন এই মাদকটা ঢুকানোর চেষ্টা করছিল। ক্যানাবিস রেসিন, এই যে টেট্রাহাইড্রোক্যানাবিনল থেকে এটা তৈরি করে। ইয়াবার কথা আমি আগেই বলেছি, ইয়াবার ক্ষতিকর প্রভাবগুলোও বলেছি। এলএসডির হ্যাঁ, এলএসডির কথা বললাম, লাইসাইড্রিক অ্যাসিড ডাইথ্যালামাইড। এটাও ওই যে ঘটনার কথা বললাম, মহিলা তার সন্তানকে কেটে ফেলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ তার গলা কেটে ফেলেছে, শুধু না বুঝে সেবন করার ফলে। কেউ যদি সম্যক ধারণা রাখে এবং সে যদি উপলব্ধি করে, আমার মনে হয় একজনও নাই যদি উপলব্ধি করে এর মানে আলটিমেট কনসিকুয়েন্সটা কি, সর্বশেষ পরিণতি কি, কেউ একবারের জন্য গ্রহণ করবে না। কেউ যদি একবারের জন্য কোনো মাদক গ্রহণ করে, তার মানে মস্তিষ্কে একটা সিগন্যাল তৈরি হয়, এবং সিগন্যাল তৈরি হওয়ার ফলে যে একবারও গ্রহণ করে নেয়, তার চেয়ে তার ওই লোকটা যে একবার গ্রহণ করেছে তার ওই দ্রব্যের প্রতি নির্ভরশীলতা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এই জন্য আমরা যেন একবারেও আমাদের সিগন্যাল তৈরি না করি। আমরা তেঁতুল খাই, তেঁতুল সামনে আসলে যেমন কি সিগন্যাল তৈরি হয়ে গেছে, তেঁতুল সামনে আসলেই তেঁতুলের নাম নিয়েছে, আপনাদের নিশ্চয়ই মুখে একটু রস এসেছে। ঠিক একই রকম যারা একবার মাদক গ্রহণ করে, ওই মাদকটা ইভেন যার সাথে মাদক গ্রহণ করত ওই ছেলেকে দেখার পরেও তার ভিতরে এরকম সিগন্যালটা বাড়ি দিতে থাকে। ঘুমের ওষুধের কথা বললাম। এখানে একটা বিবর্তনের কথা আমরা করেছি। বিবর্তনটা হলো যে আমি যদি বলি 90 সালে সারা পৃথিবীতেই সাইকোট্রপিক সাবস্টেন্সেসের একটা হয়েছিল, তারপরে বাংলাদেশে ঢুকে যাচ্ছিল তখন হেরোইন। 90-এর দশকে যখন হেরোইনের উপর আমরা করলাম, ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলাম, তারপরে ঢুকে গেল ফেনসিডিল। ফেনসিডিলের উপর যখন ক্ল্যান্ডস্টাইন ল্যাবগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন মায়ানমার থেকে চলে আসলো ইয়াবা। আবার মদ, গাঁজা, এটা উপনিবেশিক মানে অনেক আগে থেকে এটা চলে আসছিল। আমি বলছি যে মানে চলমান ধারাটা। ইয়াবার পরে চলে আসলো আপনারা জানেন আইস নামে একটা মাদক, নিউ সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্সেস। আইসটা হলো অ্যামফিটামিন, ইয়াবার ভিতরে অ্যামফিটামিন আছে। ইয়াবা হলো অন্যান্য দ্রব্য মিলে একটা ট্যাবলেট, আর আইসটা হলো সম্পূর্ণটাই অ্যামফিটামিন। এই জন্য যদি কেউ মানে ইয়াবার পরিমাণ এক আইস গ্রহণ করে
মানে তার অবস্থা যে যদি শরীরের সাথে অ্যাডজাস্ট না হয় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, এরকম একটা মাদক। এবং আপনারা বাংলাদেশে শুনেছেন যে বাংলাদেশে 2019 সালে ঢাকার ধানমন্ডি এলাকায় জিগাতলায় একটা আইস তৈরির কারখানা আমরা ধরেছিলাম। সৌভাগ্য যে ওই রেডিং টিমের আমি নেতৃত্বে ছিলাম। একটা ছোট্ট একটা ক্লু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে একটা ছেলে সে একটা মানে আইস তৈরির কারখানা তৈরি করেছিল, এবং যে ছেলেটা তৈরি করেছিল হাসিব বিন মুআম্মার রশিদ নামে একটা ছেলে, সে ইংল্যান্ডের যে নটিংহাম ইউনিভার্সিটি, সে মালয়েশিয়া ক্যাম্পাসের ছাত্র ছিল, এবং তার বাবা একজন বিশিষ্ট প্রকৌশলী যিনি 1965 সালে বুয়েট থেকে পাশ করেছে। মা ঢাকা কলেজের ইকোনমিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। এই পরিবারের একটা ছেলে। আরেকটা পরিচয় আছে, আমি সবার সামনে বলবো না, সবাই চিনে ফেলবেন। এরকম একটা পরিবারের একবার মেধাবী সন্তান, সে ছেলে নষ্ট হয়ে গেছে শুধু ওই বোধ না থাকার কারণে। পরবর্তী আইসের কথা আসছে, খাত এসেছিল, খাতটা আমরা ধরেছিলাম। খাতটাও নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস, এটা অনেকটা ইয়ের মতো, কি বলে আমরা চা খাই না, চা পাতার মতো। এটা যে আস্তে আস্তে মানে যদি ওই সময় আমরা ধরতে না পারতাম তাহলে শেষ হয়ে যেত, এখন সয়লাভ হয়ে যেত। প্রথমে যখন নিয়ে আসছে সবাইকে মাগনা দেওয়ার চেষ্টা করছিল, মানুষজন খেয়ে বলে ভালো লাগে না। শেষ পর্যন্ত যখন গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমাদের ডিএ একটা তথ্য দিল, সেখান থেকে আমরা এই খাত সম্পর্কে, খাত যে বাংলাদেশে আসছে শেষ পর্যন্ত মানে হিউজ পরিমাণ খাত আমরা ওই সময় আমরা ধরতে সক্ষম হই, এবং পরবর্তীতে সিআইডিও খাত ধরে। তারপরে ক্যানাবিস ব্রাউন কেক, যেটা টেট্রাহাইড্রোক্যানাবিনল দিয়ে তৈরি, যেটা আমি বলছিলাম। এখন একটা বিষয়, মাদক বা নেশা কেন করে আপনারা একটু উপলব্ধি করেন তাহলেই বুঝবেন। প্রথমত হলো হতাশা আছে। আমি যদি বলি যে মানে ইনরেসপন্সিবল পার্ট অফ দ্য কজ অফ দ্য ইফেক্ট, মানে যেটা অপরিবর্তনীয়, এরপরেই ওই ঘটনাটা ঘটে, আমি সেটা বলবো বন্ধুত্ব। মানে সর্বশেষ যে কারণটা, সর্বশেষ যার কাছ থেকে নেয়, মানে প্রথম যে মাদক সেবন করে প্রথম যার কাছ থেকে নেয়, মাদক ব্যবসায়ীর কাছ থেকে নেয় না। হতাশা আছে, প্রেমে ব্যর্থতা আছে, পারিবারিক কলহ আছে, বেকারত্ব আছে, এই মানে আমাদের সস্তা আবেগ আছে, একবারে নায়ক আছে তো একটা জীবনযাপন, এরকম একটা আছে। সবকিছুর পরে কেউ যদি নিজেকে মনে করে যে আমি মাদক মুক্ত থাকবো, মানে সবচেয়ে দায়ী হলো নিজে, মানে আমি মাইসেলফ সবচেয়ে দায়ী, এবং যার পরেই ঘটে সেটা হলো বন্ধুত্ব। এই জন্য ইসলামেও আছে যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা যেন সবসময় সতর্ক থাকি। মাদকাসক্তির লক্ষণগুলো, এইটা আপনারা কেন শিক্ষকদের সামনে বলবেন যে কিছু কিছু আচরণ আছে যে এরপরে হঠাৎ করে একটা ছেলের ঘন ঘন বন্ধুর, আমি দেখতে পাচ্ছি তার আগে যে বন্ধুরা ছিল এখন নাই, হঠাৎ বন্ধুর পরিবর্তন, হঠাৎ ছেলে সারা রাত জেগে থাকে, সারাদিন ঘুমায়, হঠাৎ দেখা যায় তার খাবারের মানে অনিয়ম হয়ে গেছে, আগে ভালো কিছু খেতে চাইতো, এখন ভালো কিছু খেতে পারে না, তার ভিতরে দেখা যায় যে একটা মানে অস্বস্তি ভাব সবসময় কাজ করে, সে মানে তার সহ্য ক্ষমতা কম, একটা কথা বললে সে মানে রেগে ওঠে, হঠাৎ করে তার টাকার প্রয়োজন হয়ে যায়, তার আচরণের এমন পরিবর্তন হয় যে যার সাথে যেমন আচরণ করা উচিত আগে যে সে করতে পারতো, সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখানো, টিচারদের সম্মান দেখানো, এটা আস্তে আস্তে কমে যাবে। দেখা যাবে যে তার রেজাল্ট আস্তে আস্তে খারাপ হতে থাকবে। এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন বুঝবেন যে হ্যাঁ, সে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। তাকে শিক্ষকরা বঞ্চনা না করে, তাকে তাড়িয়ে না দিয়ে কারণ অনুসন্ধান যেন করে, কারণ অনুসন্ধান যদি করতে পারে, প্রাথমিকভাবে যদি সে অবস্থায় থাকে, সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের দেহের বিভিন্ন ক্ষতি, এগুলো আমরা বলেছি, আমি শেষ করব দ্রুত। এই যে এখানে দেখেন মাদক গ্রহণের পূর্বের অবস্থা, মাদক গ্রহণের পরের অবস্থা, এবং আপনারা মানে আমরা যখন মোবাইল কোড করি
মোবাইল কোর্টে যারা মাদকাসক্ত তাদের শাস্তি দেওয়া হয়। যে ইন্সপেক্টর সাহেব লিখছে বয়স কত, ইন্সপেক্টর লিখে ফেলবে 60 বছর, বলে যে 38 বছর। তখন ধমক দেয় 38 বছর তোর বয়স, কিন্তু বাস্তবতা হলো আসলে 38 বছর। মানে চেহারাটা এমন হয়ে যায় মনে হয় যে বয়স, এই যে আপনি দেখেন মাত্র 7 বছরের ব্যবধান, ইয়াং একটা লোক নেশা করার, এগুলো কিন্তু ফেক ছবি না, এগুলো মানে সংরক্ষিত ছবি, এটা আন্তর্জাতিকভাবে সংরক্ষিত ছবি। যে এখানে দেখেন মাদক গ্রহণের পূর্বে ফুসফুসের অবস্থা কেমন থাকে আর মাদক গ্রহণের পরে ফুসফুসের অবস্থা কেমন হয়। কি ধরনের পরিবার মাদকাসক্তির জন্য ঝুঁকিপূর্ণ, এটা অনেক কিছুই চলে আসছে, এই জন্য আমি আর করব না। এই মাদকের আমাদের যে রুটগুলো আপনারা জানেন, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল কিভাবে আসে সেই বিষয়গুলো আমরা অনেকটাই জানি। এই যে মাদকের এটা একটা দেওয়া হয়েছে, মানে কোন বয়সে মাদক বেশি সেবন করে। আসলে সত্যিকার অর্থে আমরা সাধারণত যেটা দেখি, এই যখনই একটা ছেলে 16-17 বছর ভার্নারেবল অবস্থায় থাকে, মানে প্রথম গ্রহণ করেছে 40 বছরের পরে, এটা এরকম খুব কম হয়। ইয়াংরাই সবসময় এই জিনিসটাই করে। মাদক দমনে বিভিন্ন সংস্থাগুলো আছে, মানে বিভিন্ন সংস্থার কথা বলা আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে মাদকাসক্তি রোধে করণীয়গুলো এখানে জাস্ট এই কথাগুলো চলে আসছে, এই জন্য আমি আর করলাম না। করণীয় যে আমরা অনেক সময় অতি শাসন করি, অতি শাসনের ফলে কিন্তু ফলটা ভালো হয় না। এখানে জিনিসগুলো আছে, আমি এটা দিয়ে যাব যদি আপনাদের লাগে। আপনারা তো বিভিন্ন জায়গায় দিবেন, এই জন্য এগুলো আমি ব্যাখ্যা না করি। শিক্ষকদের করণীয়, ধর্মীয় স্যার ধর্মীয় বিষয়টা ব্যাখ্যা করেছেন। এই মাদকের অভিশাপ থেকে মুক্তির কিছু উপায়, যেহেতু অনেক সময় হয়ে গেছে আর আমার কথাগুলো চলে আসছে, আমি দ্রুত শেষ করছি। এটা ক্ষতি হ্রাসের একটা বিষয় আছে। ক্ষতি হ্রাসের মধ্যেও কিন্তু 3টা পর্যায়ে থাকে, অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসার মাধ্যমে মুক্তি করা সম্ভব। এখন 3 পর্যায়ে থাকে, একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টারশিয়ারি পর্যায়ে। প্রাইমারি পর্যায়ে যে একটু খেয়েছে এইটুকু, সেকেন্ডারি হলো যে প্রতি সপ্তাহে খায় অথবা 3 দিন 4 দিন পর পর খায়, আর টারশিয়ারি পর্যায়ে হলো তার উইথড্রল সিনড্রোম দেখা দেয়, অর্থাৎ না খেলেই প্রত্যাহারজনিত উপসর্গ। যদি প্রাইমারি পর্যায়ে আপনারা কাউন্সিলিং করলেই ভালো হয়ে যাবে, এবং সেকেন্ডারি পর্যায়েও যদি একজন কাউন্সিলর রেগুলার কাউন্সিল করে, মা বাবা যদি পর্যাপ্ত সময় দেয়, সেখান থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু যদি টারশিয়ারি পর্যায়ে চলে যায়, তাহলে তাকে মানে একবারে চিকিৎসা কেন্দ্রে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে চিকিৎসা করাতে হবে। একজন সাইকিয়াট্রিস্ট দ্বারা তাকে পর্যাপ্ত কাউন্সিলিং, ওষুধ সবকিছু দিতে হবে, এবং কাউন্সিলর যারা আছে তাকে নিয়মিত কাউন্সিলিং করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এটা সরকারের বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছে সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে একটু মানে করা কর্মপরিকল্পনা, মানে কি ভাবে আমাদের একটা জিনিস আমরা একটা তুলে ধরেছিলাম, এটা আমরা বিভিন্ন কি বলে ওটারে ওয়ার্কশপের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেছে, যে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এনজিও কার কি ভূমিকা হবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। ফিজিক্যাল কার্যক্রমগুলোর কথা বলা হয়েছে, কি মাদক বিরোধী আলোচনা সভা করা যেতে পারে, শ্রেণী বক্তৃতা করা যেতে পারে, উঠান বৈঠক করা যেতে পারে, মা বৈঠক করা যেতে পারে, বিভিন্নভাবে এই মানে ফিজিক্যালি যে তারপরে স্কাউট, রবার্ট স্কাউট, বিভিন্ন যে আছে তাদের সংগঠন করা যেতে পারে, এর মাধ্যমে মাদক রোধ করা যেতে পারে। এই উপকরণগুলো সরকার দেবে, ফুটবল, ভলিবল, ক্রিকেট, তারপর লিফলেট, ফোল্ডার, তারপরে আমরা জ্যামিতি বক্স তৈরি করেছি, মাদক বিরোধী বিভিন্ন জার্সি, এগুলো এই জিনিসগুলো সরবরাহ কল্পে আমাদের কিছু করণীয় বিষয় আছে, যেগুলো আমরা ওয়ার্কশপের মাধ্যমে তুলে ধরেছি, এগুলো আপনাদের কাছে থাকবে। চোরাচালান রোডের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা থেকে শুরু করে যাদের কি করা দরকার এখানে দেওয়া আছে। ক্ষতিকর দিকগুলো, যে আমরা কিভাবে মানে চিকিৎসা কেন্দ্রে কিভাবে নিয়ে যাব, কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, যেটা প্রাথমিক, সেকেন্ডারি এবং টারশিয়ারির কথা বললাম, সেই জিনিসগুলো এখানে আছে।
সমন্বিত কর্মপরিকল্পনা করণীয়গুলো কি কি, আমরা ওয়ার্ড ভিত্তিক কাজ করতে পারি। ওয়ার্ডের একজন মেম্বারও কিন্তু অনেক কিছু জানে, কোন বাড়িতে কি খাবার খাচ্ছে তারা কিন্তু জানে, ওই ওয়ার্ডে কে মাদক ব্যবসায়ী এটা কিন্তু ওয়ার্ড মেম্বার জানে। এবং একটা সমাজে কিন্তু সবাই আছে, শিক্ষক আছে, মেম্বার আছে, মানে ইঞ্জিনিয়ার আছে, তারপরে প্রকৌশলী আছে, রাজনীতিবিদ আছে, একটা সবাই আছে। এবং শিক্ষকরাই হলো এমন একটা জায়গায় যে আজকে যার সামনে লিখলিখে যে ছেলেটা বসে আছে, সেই ছেলেটাই একসময় দেখা যাবে যে বঙ্গবন্ধু হয়ে গেছে। সেই বঙ্গবন্ধু তো একসময় লিখলিখে একটা ছেলে ছিল। তার মানে কি, শিক্ষকরা শিক্ষকদের সামনে সকল শ্রেণী পেশার মানুষ যারা পরবর্তী দেশটা নেতৃত্ব দেবে তাদের শিক্ষকদের সামনেই বসে থাকে। শিক্ষকরা যদি তাদের মানে এই দিকগুলো একটু কঠিন অন্ধকার, এই মাদক মানে আমাদের দেশের জন্য একটা কঠিন অন্ধকার হিসেবে আসছে, এই অন্ধকারকে দূর করার জন্য আলোর দরকার। এই আলো মানে শিক্ষার আলো। এই শিক্ষকরা কিন্তু মানে তারা যদি এগিয়ে আসে এই মাদকাসক্তির দিকে যাবেন। আমি একটা কথা বলবো, কথাটা অন্যভাবে কেউ নিবেন না। সেটা হলো, অনেকেই বলে যে ছোট থেকেই মাদক নিয়ে যদি কথা বলে তাকে জানানো হয় সে তো শিখে যাবে। এটা একটা ভুল ধারণা। আমি দেখেছি যেমন আমাদের ডিপার্টমেন্টের আমাদের বাচ্চারা ছোট থেকেই কিন্তু মাদক নিয়ে কথা শুনে। এবং আমি আমার এই ডিপার্টমেন্টে প্রায় 15-16 বছর যাবত আছি, আমার কোনো স্টাফের সন্তানের কথা আমি শুনিনি যে মাদকাসক্ত হয়েছে। অথচ বিভিন্ন আমার গত 1 মাস আগে একজন সাংবাদিক, স্বাধীন ভাইকে নিশ্চয়ই চেনেন অমিত দা, উনি একজন গার্ডিয়ান সাথে করে নিয়ে আসছে, নিয়ে এসে গার্ডিয়ান কথা শুরু করার পরে প্রথমেই বলল যে মানে তার ছেলে মাদকাসক্ত। উনি বলল যে মানে আমার ছেলে যদি শুনতাম যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ছেলে যদি শুনতাম যে ক্রসফায়ারে মারা গেছে, আমি এর চেয়ে খুশি আর হইতাম না। উনি এইভাবে বলছে যে ক্যান্সার হলে যেমন এই কেটে ফেলতে হয়, মানে কতটুকু কষ্ট পেলে একটা বাবা তার সন্তানকে এই কথা বলতে পারে, কতটুকু কষ্ট পেলে একটা বাবা সন্তানকে কুপিয়ে মেরে ফেলতে পারে। এই নিশ্চয়ই কিছুদিন আগে কোরাল দিয়ে আপনারা দেখলেন। তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক দীর্ঘ হয়ে গেছে, তার জন্য আমি স্যারের কাছে ক্ষমা প্রার্থী, অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। আমি চাইবো যে আপনারা আপনাদের অবস্থান থেকে মাদকের ক্ষতিকর দিকগুলো যেন শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষে আলোচনা করে এবং ওদের ভবিষ্যতে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেই কামনা করে আমার মূল প্রবন্ধ উপস্থাপন শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।